আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই যে দেখতেছো খুব সবুজ রঙের একটি রেসিপি। এটি হচ্ছে পালং শাক দিয়ে তারপরে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। এই রান্নাটা আসলে অনেক মজার। আমার আম্মু এইভাবে রান্না করতো আর খেতে এত মজার থাকতো। আর শীতের সিজনে কিন্তু এই সবজিটা খুবই পাওয়া যায়। এখানে আমি গুঁড়ো মানে ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছি। এখন এই ছোট চিংড়ি মাছের মধ্যে যে বড় সাইজটা এটা আলাদা করে কেটে নিয়ে আর মাছের মাথাটা আর ছোট ছোট মাছ যেগুলা কাটা যাবে না ওগুলা নিয়ে একটি ব্লেন্ডারে করে তারপরে একেবারে মিহি করে ব্লেন্ড করে নেব। আমার আম্মাও এইভাবে রান্না করতো। গুঁড়া চিংড়ি মাছে যেটা মনে করো কাটা যায় না ওটা কিন্তু এইভাবে করেও রান্না করা যায়। দেখতেই পাচ্ছ, এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। চিংড়ি মাছের সাথে আমি রান্না করব। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। তাহলেই দেখবে যে এখান থেকে কিন্তু অনেক পানি উঠে যাবে। এটা আলাদা কোনো পানি দিতে হবে না, ব্লেন্ড করার সময় পানি দিয়েছি আমি। এটা নাড়াচাড়া করতে করতে কিন্তু এরকম শুকিয়ে যাবে। আমি লবণ দিয়েছি এখানে, লবণটা মানে ভিডিও হয়নি। এখানে লবণ দিয়ে তারপরে এরকম শুকনো করে রান্না করতে হবে। এখন একটি প্যানে তেল দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে দিলাম পেঁয়াজ। রান্নাটা কিন্তু খুব সাধারণ। আর এই শীতের সিজনে কিন্তু পালং শাক বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়। পালং শাক শরীরের জন্য কিন্তু অনেক উপকারী। আমি এই শীতের সিজনে মাঝে মধ্যেই কিন্তু পালং শাক এনে তারপরে রান্না করি। পেঁয়াজটা যখন একটু বাদামি কালার হয়ে যাবে তখন দিয়ে দেব রসুন বাটা। এখানে আমি আদা রসুন বাটা একসাথেই দিয়ে দিছি। তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর দিয়ে দেবো ধনে গুঁড়া। তবে হলুদের গুঁড়াটা একটু বেশি দিতে হবে, কেননা শাক যে কোনো শাক রান্না করার সময় হলুদ গুঁড়াটা একটু বেশি লাগে। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তারপরে মশলাটা একটু কষিয়ে নিতে হবে ভালোভাবে। আমরা যেই রান্নাটাই করি না কেন মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু তরকারিতে একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই, গন্ধটা থাকে না। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুলি। ছোট ছোট পেঁয়াজের সাথে যে উপরের অংশটা থাকে ওইটা। এখন দিয়ে দিলাম পালং শাক। পালং শাকটা এইভাবে রান্না করব যাতে করে এরকম সবুজই থাকে। আমার কাছে শাক রান্না করলে, লাল শাক রান্না করলে তো লালই থাকবে, কিন্তু সবুজ কালারটা যখন রান্না করি এরকম সবুজ না থাকলে কিন্তু ভালো লাগে না। একটু ঢেকে দিলেই দেখবা যে অনেক পানি উঠে গেছে। এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করব না আমি। শাক থেকেই কিন্তু অনেকটা পানি বের হয়ে যাবে। এভাবে করে নাড়াচাড়া দিয়ে আমি আবারও ঢেকে দিব। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে শেয়ার করো। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে ফেলো। এখন দিয়ে দিলাম ধনে পাতা, তোমরা চাইলে এটা বাদ দিতে পারো। আর দিয়ে দিলাম চিংড়ি মাছ, সেই হাফ রান্না করা চিংড়ি মাছ। আর এটা কিন্তু ভর্তা বানিয়েও খাওয়া যাবে, হাতে ডলে তারপরে এইভাবে করে কিন্তু ভর্তাও বানানো যায়। এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া। এটা একটু হালকা ভেজে তারপরে গুঁড়া করে নিতে হয়। নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে দেব। এই পালং শাকটা কিন্তু অনেক অনেক ধরনের মাছ দিয়ে রান্না করা যায়। আর পালং শাকটা খুবই মজার, আমার কাছে তো বেশ মজা। এই শীতের সিজনে মানে দুই একদিন পর পরই কিন্তু আমি পালং শাক এনে রান্না করি। এখন ঢেকে দিব। আর বাকি যে চিংড়ি মাছটা এটাকে আমি একটি বক্সে রেখে 1 মাস পর্যন্ত কিন্তু এটা ডিপ ফ্রিজে রেখে খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। দেখি শাকটা কেমন হয়েছে। এই যে দেখো, এটা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে। আমি বেশি একটা রান্না করব না, আমি সব ধরনের তরকারি সবজি যখনই এটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। আর আমি তরকারিতে কিন্তু বেশি একটা পানি দিয়ে সিদ্ধ করি না। যখন বলক আসার পরে চুলাটা একটু লো আঁচে দিয়ে সিদ্ধ করলে হয়ে যাবে। এই যে দেখো, এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে।
শাক রান্না করলে যদি শাকের কালারটা সবুজ থাকে তাহলে কিন্তু অনেক দেখতেও যে জিনিসটা দেখতে সুন্দর খেতেও কিন্তু মজার হয়। রান্নাটা হয়ে গেছে। তাহলে দেখলে তো কত সহজেই কিন্তু এটা রান্না করা গেল। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে তোমরাও বাসায় ট্রাই করো, রান্না করো, পরিবারকে খাওয়াও আর তুমিও খাও। দেখো কত মজার হয়। এটা কিন্তু বেশি একটা ঝামেলা না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আল্লাহ হাফেজ।